হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনুশীলন। আমি তন্ময়। আর আজকে থেকে আমরা আর এস আগরওয়ালের অ্যারথমেটিক এবিলিটির যে বাংলা বইটা আছে সেটার সলিউশন শুরু করতে চলেছি। দেখো, আমি আজকে থেকে কি করব, প্রতিদিন একটা করে ক্লাস নেব এবং প্রত্যেকটা ক্লাসে 1 থেকে 30টা কোশ্চেন পুরো A to Z ধরে ধরে সলভ করাবো। দেখো, সলভটা কিভাবে করব, সলভটা করব হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে তার ডিটেলস কনসেপ্টটাকে ক্লিয়ার করব আর একদম শর্ট প্রসেসে সেগুলোকে শর্ট আউট করা শেখাবো। তো চলো মূল অঙ্কে যাওয়া যাক। দেখো, এখানে বলছে 1 নম্বর কোশ্চেনটাতে 3254,710 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত। দেখো, এইখানে আমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে যে কোনো সংখ্যার স্থানীয় মান অর্থাৎ প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর কনসেপ্টটা জানতে হবে। এবার চলো প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু দুটো জিনিস আমরা একটু শিখে নিই। দেখো, একটা সংখ্যা ধরো 2, 3, 4, 7, 1, 0, এই সংখ্যাটার প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু দুটো জিনিস, একটা হচ্ছে প্লেস ভ্যালু আর একটা হচ্ছে ফেস ভ্যালু। দেখো, এক কথায় বলতে গেলে প্লেস ভ্যালুটা কি হবে, যে সংখ্যাটার প্লেস ভ্যালু বলবে সেই সংখ্যাটা তো আমরা বসাবো, আর সেই সংখ্যাটার ডান সাইডে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাবো। ধরো এখানে 4-এর যদি প্লেস ভ্যালু বের করতে বলে, ধরো 4-এর প্লেস ভ্যালু বের করতে বললো, তাহলে 4-এর প্লেস ভ্যালু কত হবে, 4 বসবে আর 4-এর ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসবে। 4-এর ডান দিকে কটা সংখ্যা রয়েছে, 4-এর ডান দিকে 3টে সংখ্যা রয়েছে, তাহলে 3টে শূন্য বসবে। এইটা হয়ে গেল হচ্ছে 4-এর প্লেস ভ্যালু। আর ফেস ভ্যালুর বেলায় কি হবে, ফেস ভ্যালুর বেলায় যে সংখ্যাটার ফেস ভ্যালু বের করতে বলবে একদম সেই সংখ্যাটাই শুধু বসে যাবে। তাহলে 4-এর ফেস ভ্যালুটা কত হবে, 4-এর ফেস ভ্যালুটা হবে অনলি 4। এবার দেখো এটা কেন আসছে। আমরা ছোটবেলায় যেটা করতাম, একক, দশক, শতক, হাজার, এইভাবে চলতো। এই একক মানে কি, একের ঘর, দশক মানে 10-এর ঘর, শতক মানে 100-র ঘর, হাজার মানে 1000-এর ঘর, অযুত হলে কি হতো 10,000-এর ঘর। এইভাবে আমাদের চলতে থাকে, তাই তো। এবার ধরো একটা সংখ্যা বললাম যে 51, 51। এই 51 কে যদি আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে দেখো, একের ঘরে কি রয়েছে, এক রয়েছে, এককের ঘরে এক রয়েছে। তার মানে এই ভ্যালুটা আমার কত হবে, 1 × 1। ঠিক আছে, যে সংখ্যাটা থাকবে কোন ঘরে বসছে সেই সেই ঘরের পাওয়ারটা যেটা থাকবে সেটাতে গুণ হয়ে যাবে। তো 5-এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত হয়ে যাবে, 5-এর অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে হয়ে যাবে 5 এটা দশকের ঘর মানে এর সঙ্গে কত গুণ হয়ে যাবে, 10 গুণ হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 50 + 1 = 51। ঠিক আছে, এই যে যে এককের স্থান, দশকের স্থান, শতকের স্থান, এই স্থানগুলোকে স্থানগুলোতে যে সংখ্যাগুলো থাকবে তার অ্যাকচুয়াল মানটা বা তার প্রকৃত মানটাকে আমরা কি বলবো, স্থানীয় মান বা প্লেস ভ্যালু। ধরো আরেকটা সংখ্যা বলছি যে 3251, তাহলে এই ক্ষেত্রে 3-এর প্লেস ভ্যালুটা কত হয়ে যাবে, 3-এর প্লেস ভ্যালুটা হয়ে যাবে 3000-এর ঘরে রয়েছে, মানে 3 ইন্টু কত হয়ে যাবে, 1000। তাহলে 3-এর প্লেস ভ্যালুটা কত হয়ে যাবে, 3-এর প্লেস ভ্যালুটা হয়ে যাবে 3000। বোঝা গেছে প্লেস ভ্যালুটা কি। আর ফেস ভ্যালুটা কি হচ্ছে, ফেস ভ্যালুটা হচ্ছে যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটাই ডাইরেক্টলি বসে যাবে, সেটাই হচ্ছে তার ফেস ভ্যালু। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো,
এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে যে 3254710 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু কত। তাহলে এখানে 5-এর প্লেস ভ্যালু কত, 5 বসবে, আর 5-এর ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। 5-এর ডান দিকে কটা সংখ্যা রয়েছে, 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে শূন্য বসে যাবে, 4টে শূন্য বসে যাবে। তাহলে 5-এর প্লেস ভ্যালু কত হয়ে যাচ্ছে, 5-এর প্লেস ভ্যালু হয়ে যাচ্ছে 50,000। যদি এখানে আমাকে বলতো যে 5-এর ফেস ভ্যালুটা, তাহলে 5-এর ফেস ভ্যালুটা আমার কত হতো, 5-এর ফেস ভ্যালুটা হতো আমার শুধু 5 হতো। ক্লিয়ার? এবার ধরো যদি এখানে বলতো যে 7-এর প্লেস ভ্যালুটা, তাহলে 7-এর প্লেস ভ্যালুটা এখানে কত হয়ে যেত, 7, তারপরে দুটো সংখ্যা রয়েছে তাই দুটো শূন্য বসে যেত। যদি বলতো 2-এর প্লেস ভ্যালু, 2-এর প্লেস ভ্যালু কত হয়ে যেত, 2, তারপরে কতগুলো সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5টা শূন্য বসে যেত। এটা হয়ে যেত আমার 2-এর প্লেস ভ্যালু। তাহলে আরেকবার বলছি, প্লেস ভ্যালু জিনিসটা কি হবে, প্লেস ভ্যালু হচ্ছে যে সংখ্যার প্লেস ভ্যালুটা বলবে সেই সংখ্যাটা বসবে, আর তার ডান সাইডে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসে যাবে, সেটাই হয়ে যাবে তার প্লেস ভ্যালু। আর ফেস ভ্যালুটা যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটারই অ্যাকচুয়াল মানটা অ্যাজ ইট ইজ বসে যাবে, সেটাই হচ্ছে তার ফেস ভ্যালু। এবার চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কটাতে বলছে যে 45896 সংখ্যাটিতে 8-এর ফেস ভ্যালু, এখানে 8-এর ফেস ভ্যালুর কথা বলছে। ফেস ভ্যালু মানে কি, যে সংখ্যাটা সেটাই অ্যাজ ইট ইজ বসে যাবে, তাহলে 8-এর ফেস ভ্যালুটা কত হয়ে যাবে, 8-এর ফেস ভ্যালুটা আমার 8ই হয়ে যাবে। যদি এখানে 8-এর প্লেস ভ্যালুটা বলতো, তাহলে প্লেস ভ্যালুটা কত হয়ে যেত, 8 বসতো, আর 8-এর ডান সাইডে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হয়ে যেত। এখানে 8-এর ডান সাইডে কতগুলো সংখ্যা রয়েছে, দেখো 3টে সংখ্যা রয়েছে, তাহলে 8-এর পাশে আমার 3টে শূন্য বসে যেত। এটা তাহলে কি হয়ে যেত, যে 8-এর প্লেস ভ্যালুটা। ঠিক আছে, তাহলে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর কনসেপ্টটা বোঝা গেল। এবার নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটাতে কি বলছে, নেক্সট অঙ্কটাতে বলছে যে 503535 সংখ্যাটিতে 3-এর প্লেস ভ্যালুর যোগফল কত। দেখো এখানে 3 মানে 3 কতবার রয়েছে, দুবার রয়েছে, এই একটা 3 রয়েছে আর এই একটা 3 রয়েছে, তার মানে 3-এর প্লেস ভ্যালুগুলো আলাদা আলাদা হবে। তাহলে এই তিনটার প্লেস ভ্যালু কত হয়ে যাচ্ছে, এই তিনটার ক্ষেত্রে এর প্লেস ভ্যালু হয়ে যাচ্ছে 3, তারপরে একটা সংখ্যা রয়েছে তাই একটা শূন্য। আর এই তিনটার ক্ষেত্রে এর প্লেস ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 3, তারপরে 3টে সংখ্যা রয়েছে তাই 3টে শূন্য। তাহলে এই সংখ্যা দুটো যোগফল কত হয়ে যাচ্ছে, এই সংখ্যা দুটো যোগফল হয়ে যাচ্ছে 3030। এইটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, অপশন সি। আর একবার বলছি, এখানে বলা আছে যে 503535 সংখ্যাটিতে 3-এর প্লেস ভ্যালু কত, 3-এর প্লেস ভ্যালু যোগফল। তাহলে এখানে দেখো দুটো 3 রয়েছে, তাহলে এর দুটো প্লেস ভ্যালু বেরোবে। তো প্রথম 3টার প্লেস ভ্যালু কত হয়ে যাবে, 3, তারপরে যে কটা সংখ্যা সে কটা শূন্য, একটা সংখ্যা তাই একটা শূন্য। আর এই 3-এর ক্ষেত্রে এর প্লেস ভ্যালুটা কত হয়ে যাবে, 3, তারপরে 3টে সংখ্যা তাই 3টে শূন্য। তাহলে এই ক্ষেত্রে এই দুটো 3-এর প্লেস ভ্যালুর যোগফলটা কত হয়ে যাচ্ছে, এই দুটোর যোগফল হয়ে যাচ্ছে 3030। ধরো যদি এখানে বলতো যে 5-এর প্লেস ভ্যালুগুলোর যোগফল কত, তাহলে 5-এর প্লেস ভ্যালুর ক্ষেত্রে কতগুলো 5 আছে, দেখো 3টে 5 আছে, এই 5টার প্লেস ভ্যালু কত হয়ে যাবে, 5 তো হচ্ছে, তারপরে কোনো সংখ্যা নেই তাই আর কোনো শূন্য বসবে না। এই 5টার ক্ষেত্রে এর প্লেস ভ্যালু কত হয়ে যাবে, 5, এরপরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য। আর এই 5টার প্লেস ভ্যালু কত হয়ে যাবে, 5, তারপরে একটা 2টো 3টে 4টে 5টা শূন্য আছে, 5টা সংখ্যা আছে তাই আমার 5টা শূন্য বসবে।
তাহলে এইটা হয়ে গেল এই 5টার প্লেস ভ্যালু, এইটা হয়ে গেল এই 5-এর প্লেস ভ্যালু, আর এই 5টা হয়ে গেল এই 5-এর প্লেস ভ্যালু। এদের যোগফলটা বের করে নিলে আমার অ্যান্সারটা চলে আসবে। এবার চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। এখানে কি বলছে? এখানে বলছে 527435 সংখ্যাটিতে 7 এবং 3-এর প্লেস ভ্যালুর পার্থক্য কত? তাহলে 7-এর প্লেস ভ্যালুটা এখানে কত হয়ে যাবে? 7-এর প্লেস ভ্যালুটা 7, তারপরে 3টে সংখ্যা আছে তাই 3টে 0। এবার 3-এর প্লেস ভ্যালুটা কত হয়ে যাবে? 3, তারপরে একটা সংখ্যা আছে তাই একটা 0। তাহলে 7-এর প্লেস ভ্যালু পেয়ে গেলাম 7000, আর 3-এর প্লেস ভ্যালু পেয়ে গেলাম 30। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হয়ে যাবে? এই দুটো সংখ্যার মধ্যে 7-এর প্লেস ভ্যালু এবং 3-এর প্লেস ভ্যালুর মধ্যে পার্থক্য কত হচ্ছে? দেখো পার্থক্য হয়ে যাচ্ছে 6970। 7000 থেকে 30 বিয়োগ করলে অ্যান্সারটা কত চলে আসে? 6970। তাহলে আমার এখানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, 6970। এবার নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা বলছে যে 32675149 সংখ্যাটিতে 7-এর প্লেস ভ্যালু ও ফেস ভ্যালুর পার্থক্য কত? দেখো এখানে 7-এর প্লেস ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? এখানে 7-এর প্লেস ভ্যালুটা হচ্ছে 7, তারপরে যতগুলো সংখ্যা আছে ততগুলো 0। এখানে কতগুলো সংখ্যা আছে? 4টে সংখ্যা আছে তাই 4টে 0। এটা হয়ে গেল 7-এর প্লেস ভ্যালুটা। তাহলে 7-এর ফেস ভ্যালুটা কি বলেছিলাম? ফেস ভ্যালুটা হচ্ছে যে সংখ্যাটার ফেস ভ্যালু বলবে সেই সংখ্যাটা অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে 7-এর ফেস ভ্যালুটা কত হয়ে যাবে? 7-এর ফেস ভ্যালুটা হয়ে যাবে 7। তাহলে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর বিয়োগফলটা জিজ্ঞাসা করেছে বা পার্থক্য জিজ্ঞাসা করেছে। তাহলে 7-এর প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর পার্থক্যটা আমার কত হয়ে যাবে? 69993। এটা হয়ে যাবে আমার 7-এর প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর পার্থক্য। এটা অপশন সি। পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল কত? দেখো এখানে বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা, যখন বৃহত্তম সংখ্যা বলবে, ধরো যদি বলা হয় যে 2 অঙ্ক ছাড়ো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা কত? দেখো 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে যাবে? ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 1। কখনো ক্ষুদ্রতম 1 অঙ্কের ক্ষুদ্রতম অঙ্ক 0 হবে না, কারণ 0 কোনো ভ্যালু নেই তাই 0 হবে না। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9, তাই তো? এবার যদি বলে যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে যাবে? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 10, আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে কত? 99। যদি বলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে হয়ে যাবে 100। যদি বলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে সেটা কত হয়ে যাবে? 999, 999। যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কত হয়ে যাচ্ছে? 1000। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বললাম? 1, আর 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। এবার দেখো এখানে দুটো জিনিস আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা উচিত। আমি কি বললাম? যে ক্ষুদ্রতম সংখ্যা কত হয়? 1 হয়। ক্ষুদ্রতম সংখ্যা কখনো 0 হয় না, কারণ 0-র কোনো মান নেই। 0 যখন কোনো সংখ্যার পেছনে বসে বা কোনো সংখ্যার ডান সাইডে বসে তখন তার একটা নির্দিষ্ট মান বা নির্দিষ্ট ভ্যালু প্রকাশ পায়। যখন 0 কোনো সংখ্যার বা সাইডে বা কোনো সংখ্যার আগে বসবে তখন সেই সংখ্যাটার কোনো মানের পরিবর্তন করে না। তাই 0টা কখনো কোনো সংখ্যার ক্ষুদ্রতম মান হতে পারে না। আর একটা জিনিস সেটা খেয়াল করো যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বেলায় আমার শূন্য কতগুলো আসছে? একটা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বেলায়
শূন্য কতগুলো আসছে? দুটো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বেলায় শূন্য কতগুলো আসছে? 3টে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যদি 5 অঙ্কের কথা বলে তাহলে আমার একের পেছনে কতগুলো শূন্য থাকবে? 4টে। যদি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলে তাহলে একের পেছনে 5টা শূন্য বসবে, তাই তো? এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে দেখো বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যার যোগফলটা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার মানে কত হয়ে যাবে? 5, তারপরে 4টে শূন্য। আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়ে যাবে? বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 5টা 9। 5টা 9। তাহলে আমার এখানে অ্যান্সার কত হয়ে যাবে? 9999901। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশান সি হয়ে যাচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। 7 নাম্বার কোশ্চেন বলছে যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ দেওয়া হয় তাহলে বিয়োগফল কত হবে? দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত হবে? তাহলে 1, তার পেছনে 4টে শূন্য, তাই তো? 4টে শূন্য। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 3টে 9। এদের বিয়োগফলটা কত হবে? দেখো এখানে একটা জিনিস আমি তোমাকে বলছি যে এইভাবে আমরা বিয়োগ করব না। দেখো এইভাবে বিয়োগ করতে গেলে তোমাদের অনেক সময় ভুল হতে পারে। ঠিক আছে, আমরা বিয়োগ কি করব? দেখো এখানে কত আছে? 10,000 আছে, তাই তো? 10,000 আছে। আমরা 10,000 থেকে বিয়োগ করতে হবে কত? 999। আমরা 999 করব না। এখান থেকে কি করব? যে 1 বাড়িয়ে আমরা 1,000 বিয়োগ করব। 10,000 থেকে আমরা বিয়োগ করলাম কত? 1,000। তার মানে আমার ভ্যালুটা কত হয়ে গেল? ভ্যালুটা হয়ে গেল আমার 9,000। কত বেশি বিয়োগ করেছিলাম? আমরা 999 এর পরিবর্তে 1,000 বিয়োগ করেছিলাম, মানে 1 বেশি বিয়োগ করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমার মানটা 1 কম এসছে, তাই এর সঙ্গে 1 যোগ করে দেবো। তার মানে আমার অ্যান্সারটা কত হয়ে যাবে? আমার অ্যান্সারটা হয়ে যাবে 9,001। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে? অপশান সি, 9001। নেক্সট কোশ্চেনটা দেখো। এখানে বলেছে 3 দিয়ে শুরু ও 5 দিয়ে শেষ এমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? দেখো এখানে ইজি একটা অঙ্ক। এখানে 3 দিয়ে শুরু, প্রত্যেকটা সংখ্যায় 3 দিয়ে শুরু হয়েছে, আর প্রত্যেকটা সংখ্যায় 5 দিয়ে শেষ হয়েছে। এবার দেখো এর আগে 1 রয়ে গেছে, এর আগে 0 আছে, তার মানে এইটা বড় এইটা ছোট, তাই তো? এর আগে দুটো শূন্য, এর আগেও দুটো শূন্য, বাট তারপরেরটা এর আগে 1 আছে, এর আগে 2 আছে, তার মানে এইটা ছোট এইটা বড়। এবার দেখো এর আগে 3টেই শূন্য আছে, কিন্তু এর আগে একটা 1 চলে এসছে, তাই সব থেকে ছোট সংখ্যা কোনটা হয়ে গেল? 30005। এইটা হয়ে গেল 3 দিয়ে শুরু এবং 5 দিয়ে শেষ এমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা বলছে যে 2407 অঙ্কগুলি ব্যবহার করে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? দেখো এখানে অনেকে এর অ্যান্সারটা কি করতে পারে? এর অ্যান্সারটা করে দিতে পারে 0247। 0247 এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? প্রথম কথা দেখো যে এটা 4 অঙ্কের আমার সংখ্যাই নেই। এটা আমার ক অঙ্কের সংখ্যা হয়ে গেছে? 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। কেন 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে? আমি বলছি, ধরো 0 আর 5 দিয়ে যখন সংখ্যা তৈরি করতে বলবে, তখন দেখো 0টা যদি আমি 5 এর আগে বসিয়ে দিই তাহলে এই মানটার কোনো, এই 5-এর মানের কোনো পরিবর্তনই হচ্ছে না। কিন্তু এই 5-এর পরে যদি শূন্যটা বসাই তাহলে দেখো মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে শূন্য যদি কোনো সংখ্যার আগে বসে তাহলে সেই সংখ্যাটার কোনো মানের পরিবর্তন হয় না। তাই এই ক্ষেত্রে আমরা কখনোই শূন্যকে আমরা আগে বসাবো না, কারণ শূন্যকে আগে বসালে সেটা আমার 4 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা আমার 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। কারণ কোনো সংখ্যার আগে শূন্যর কোনো দাম নেই। শূন্য কোনো ভ্যালু তখনই হবে যখন কোনো সংখ্যার
পরে শূন্য বসবে। তাহলে এইখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে যাবে দেখো 2, তারপর আমি 0 বসাবো, তারপর 4, তারপর 7। এইটা হয়ে গেল আমার 2, 4, 0, 7 ব্যবহার করে সব থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা তৈরি করতে পারলাম। এবার নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা বলছে যে শূন্য সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে ড্যাশ বলা হয়। শূন্য সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে ড্যাশ বলা হয়। দেখো এই এরপরে বেশ কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো করতে গেলে না আমাকে সংখ্যা রিলেটেড কিছু কনসেপ্ট আমার ক্লিয়ার করে নিতে হবে। দেখো নাম্বার, নাম্বার বা সংখ্যা, দেখো নাম্বার বা সংখ্যা সাধারণত দু রকম হয়ে থাকে, ঠিক আছে? একটাকে বলা হয় বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। আর একটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, দেখো বাস্তব সংখ্যা মানে পৃথিবীতে যে সকল সংখ্যা এক্সিস্ট করবে, ঠিক আছে, যে কোনো সংখ্যা এক্সিস্ট করবে তাকে আমরা বাস্তব সংখ্যা বলবো। যেমন 1, 2, 5, 7, 10,000, 15,000, 5/7/2, 5/2, 1.729 সামথিং সামথিং, যা কিছু সংখ্যা আমরা ইউজ করি বাস্তবে সেই সকল সংখ্যাকেই আমরা বলবো বাস্তব সংখ্যা। আর কাল্পনিক সংখ্যা এমন কোনো সংখ্যা যেটা বাস্তবে এক্সিস্ট করে না। ধরো যদি বলা হয় যে √(-1), দেখো √(-1) এটার ভ্যালু আমরা কত জানি 1, কিন্তু √(-1) এটার ভ্যালু আমাদের বাস্তবে এক্সিস্ট করে না, বাস্তবে এক্সিস্ট করে না। তাই এই ধরনের সংখ্যাকে আমরা আই দ্বারা ডিনোট করি, আই দ্বারা ডিনোট করি। তাহলে √এর ভেতরে মাইনাস কোনো সংখ্যা থাকলে সেই ধরনের সংখ্যাকে আমরা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বলবো। এগুলোকে আই দ্বারা ডিনোট করা হয় কাল্পনিক সংখ্যাকে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখো এই যে যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাকেও না দুটো ভাগে ভাগ করা যেতে পারে, বাস্তব সংখ্যাকেও দুটো ভাগে ভাগ করা যেতে পারে। কি কি দেখো, এই বাস্তব সংখ্যা বা দু রকম হতে পারে। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যা জিনিসটা কি, দেখো মূলদ সংখ্যার যে ডেফিনেশনটা আছে সেটা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করতে পারবো সেই সকল সংখ্যাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা বলবো। ক্লিয়ার হলো? p/q আকারে প্রকাশ করতে পারবো তাকে আমরা মূলদ সংখ্যা বলবো। এখানে কন্ডিশন একটাই, কন্ডিশন হচ্ছে q নট ইকুয়াল টু 0 হবে, q নট ইকুয়াল টু 0 হবে। কেন 0 হবে নট ইকুয়াল টু? কারণ দেখো কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে আমার কোনো ডেফিনেট রেজাল্ট আসে না। যেমন ধরো 2কে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে আমাদের কোনো ডেফিনেট রেজাল্ট আসবে না, এটাকে আমরা ইনফিনিটি দিয়ে প্রকাশ করি, তাই তো, ইনফিনিটি দিয়ে প্রকাশ করি। তাই বলছে যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি তাহলে সেখানে আমাদের ডেফিনেট রেজাল্ট আসে না। তাই এখানে বলছে যে কিউ নট ইকুয়াল টু 0 হবে। তাহলে মূলদ সংখ্যার এক্সাম্পল তুমি একটা দেখো, যদি বলো যে 5, 5 মূলদ সংখ্যা, অবভিয়াসলি 5 মূলদ সংখ্যা, কারণ 5-এর নিচে কিছু নেই মানে কি 1 রয়ে গেছে। তার মানে এটাকে আমরা 5 হচ্ছে পি আর 1 হচ্ছে কিউ, 5কে p/q আকারে প্রকাশ করতে পারছি, তাই তো। যদি বলা হয় 2/3, এটা মূলদ সংখ্যা, অবভিয়াসলি মূলদ সংখ্যা, এটাকে p/q
কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি। তো এবার দেখো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে বলছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাকে অমূলদ সংখ্যা বলবো। এবার দেখো এটা আমি একটা এক্সাম্পল দিই। ধরো √2 এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা 1.414213 সামথিং সামথিং চলতেই থাকবে, অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, এটা কখনো শেষই হবে না। যখন দশমিকের পরে সংখ্যা চলতেই থাকছে, শেষ হচ্ছে না, অসীম পর্যন্ত বা ইনফিনিটি পর্যন্ত চলছে, তো সেই ক্ষেত্রে দেখো এই দশমিকটা তো আমরা তুলতেই পারবো না, দশমিকটা আমরা তুলতেই পারবো না। এই ধরনের সংখ্যাকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। এবার দেখো এখানে দুটো ক্রাইটেরিয়া থাকে। দেখা গেল সাপোজ আমি বললাম কোনো একটা সংখ্যা 1.3333 রিপিট করে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.3 এর 3 মাথায় একটা পয়েন্ট বসিয়ে দিলাম বা 3 মাথায় একটা বার দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমরা তো এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি সেটা পরে আমি কোনো একটা ভিডিওতে না পুরো এই সংখ্যা রিলেটেড টোটাল কনসেপ্টটা বলবো, তখন আমি বলে দেবো। শুধু এখন মনে রাখো যে যখন দশমিকের পরে সংখ্যা পরপর চলতেই থাকবে তাকে আমরা কখনো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তাহলে এখানে দু একটা এক্সাম্পল মনে রাখো, এগুলো অ্যাজ ইট ইজ পরীক্ষাতে চলে আসে। যেমন অমূলদ সংখ্যার দু চারটে এক্সাম্পল, সেটা হচ্ছে ধরো √2, √3, পাই, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যার এক্সাম্পল। এই পাইটা, √3 আর √2 এটা তো পরীক্ষাতে অ্যাজ ইট ইজ জিজ্ঞাসা করে, ঠিক আছে। এগুলোর দশমিকের পরে না সংখ্যা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ঠিক আছে। এই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো। এবার দেখো আমরা আসি যে মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যা, দেখো এই মূলদ সংখ্যাকে আবার দুভাগে ভাগ করা যায়। মূলদ সংখ্যাকে আবার দুভাগে ভাগ করা যায়। আচ্ছা, একটা জিনিস বলে দিই, মূলদ সংখ্যাকে ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যাকে বলা হয় ইরেশনাল নাম্বার। এই মূলদ সংখ্যাকে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ফ্র্যাকশন, ফ্র্যাকশন বা ভগ্নাংশ, আর একটাকে বলা হয় ইন্টিজার, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ মানে ধরো 2/3, 5/7, 9/11 ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আমরা কি বলবো, এগুলোকে ফ্র্যাকশন বা ভগ্নাংশ বলবো। আর ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আবার বেশ কিছু টাইপের হতে পারে। যেমন যখন এই পূর্ণ সংখ্যাগুলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত থাকবে, ঠিক আছে। অর্থাৎ কি বলছে এখানে, দেখা গেল বললাম যে -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5 এইরকম যখন থাকবে, মানে মাইনাস থেকে শুরু হয়ে প্লাস পর্যন্ত চলবে, তখন এগুলোকে আমরা কি বলবো, তখন এগুলোকে আমরা বলবো ইন্টিজার, ঠিক আছে। তখন এগুলোকে বলবো হচ্ছে আমরা ইন্টিজার। এবার এই ইন্টিজার থেকে যখন আমরা এই মাইনাস পোর্শনটাকে বাদ দিয়ে দেবো, এই মাইনাস পোর্শনটাকে বাদ দিয়ে দেবো, তার মানে কি দাঁড়াচ্ছে যে 0 থেকে শুরু হয়ে পজিটিভ যত সংখ্যা আছে, ঠিক আছে, 0 থেকে শুরু হয়ে পজিটিভ যত সংখ্যা আছে ইনফিনিটি পর্যন্ত, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হোল নাম্বার, তাকে আমরা বলবো হোল নাম্বার। হোল নাম্বার কি বললাম, যে
নেগেটিভ থেকে শুরু করে 0 সমেত পজিটিভ পর্যন্ত সংখ্যা গুলোকে আমরা কি বলবো, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বলবো। আর তোমার যখন নেগেটিভ পোর্শনটাকে বাদ দিয়ে দেবো, 0 থেকে শুরু করে পজিটিভ বা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলবো হোল নাম্বার, তাকে বলবো হোল নাম্বার। আবার যখন আমরা এই জিরোটাকেও বাদ দিয়ে দেবো, যখন জিরোটাকেই বাদ দিয়ে দেবো, শুধুমাত্র আমার পজিটিভ পূর্ণ সংখ্যাগুলো থাকবে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। দেখো এইটুকু জিনিস যদি জানা থাকে তাহলে আমরা এখানে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো আমরা করতে পারবো। এবার চলো মেন অঙ্কে ফিরে যাওয়া যাক। কোথায় গেল, দেখ এখানে কোশ্চেনটা কি বলেছে, এখানে কোশ্চেনটা বলেছে যে শূন্য সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে কি বলা হয়। শূন্য সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে কি বলা হয়, একটু আগেই বললাম যে হোল নাম্বার বলা হয়। হোল নাম্বার সম্পূর্ণ বা অখণ্ড সংখ্যা। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, এটা সি, শূন্য সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে বলা হয় হোল নাম্বার, বা বাংলাতে বলা হয় অখণ্ড সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যা। এবার চলো পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলছে যে প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। দেখো এখানে 3টে বিবৃতি দেওয়া আছে, এগুলোর কোনটা ঠিক হবে কোনটা বেঠিক হবে সেটা একটু আমাদেরকে চেক করতে হবে। দেখো প্রথমে পয়েন্টে কি বলেছে, প্রথমে 1 নাম্বারটা বলেছে যে একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বর্তমান, একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বর্তমান। দেখো প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আমি কি বলেছিলাম, যে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি চলতেই থাকবে, তাই তো। এগুলোকে আমরা কি বলছি, ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে যে একটা সব থেকে ক্ষুদ্রতম ন্যাচারাল নাম্বার কোনটা, 1। তার মানে একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বর্তমান, অবভিয়াসলি একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা রয়েছে। তারপর কি বলছে দ্বিতীয়টা, দেখো একটি বৃহত্তম প্রকৃত সংখ্যা বর্তমান। দেখো বৃহত্তম প্রকৃত সংখ্যা তুমি কোনটাকে ধরবে, 2কে ধরবে, 3কে ধরবে, 4কে ধরবে, এটা তো যত তুমি লিখে যেতে পারো, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। তার মানে অ্যাকচুয়ালি তুমি বলতেই পারবে না যে বৃহত্তম প্রকৃত সংখ্যা কোনটা, কারণ এটা ইনফিনিটি পর্যন্ত 2 4 5 6 7 8 এই করে চলতেই থাকবে, কখনো শেষ হবে না। তার মানে একটি বৃহত্তম প্রকৃত সংখ্যা বাস্তবে এক্সিস্ট করে না, কারণ আমরা লিখতেই পারবো না, শেষই হবে না, ঠিক আছে। তারপরে 3 নাম্বারটা কি বলছে, যে দুটি প্রকৃত সংখ্যার মাঝে সব সময় একটি প্রকৃত সংখ্যা দেখো দুটো প্রকৃত সংখ্যা, ধরো 2 3 4 5 6 7, এখানে আমি যে কোনো দুটো সংখ্যা নিয়ে নিলাম 4 আর 5, এগুলো প্রত্যেকটাই তো প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে এদের মধ্যে যেটা চলে আসে সেটা তো ধরো 4.1 4.23 এই ধরনের সংখ্যা চলে আসবে, মানে দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা চলে আসবে। এর মাঝখানে কখনো পূর্ণ সংখ্যা আসতে পারে, পূর্ণ সংখ্যা আসবে না। পূর্ণ সংখ্যাটাকেই তো বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তার মানে দুটি প্রকৃত সংখ্যার মাঝখানে কখনোই আর একটা প্রকৃত সংখ্যা থাকতে পারে না, তার মানে এটাও ভুল। তার মানে এখান থেকে অপশানে দেখো এ কোনোটিই নয়, বি শুধু 1, তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে প্রত্যেক মূলদ সংখ্যা অবশ্যই একটি পূর্ণ সংখ্যা, একটি বাস্তব সংখ্যা, একটি প্রকৃত সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা। দেখো মূলদ সংখ্যা প্রত্যেকটাই তো বাস্তব সংখ্যা, তাই তো, কারণ সংখ্যা বা নাম্বারকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো এই বাস্তব সংখ্যাকেই তো তোমার মূলদ
আর অমূলদ সংখ্যাতে ভাগ করা হয়েছিল। তার মানে এই প্রত্যেক মূলদ সংখ্যায় কি হবে, একটি বাস্তব সংখ্যা হবে। তার মানে এখানে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, অপশন বি। প্রত্যেক মূলদ সংখ্যা অবশ্যই একটি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তারপরে কোশ্চেনটা দেখো যে পাই একটি কি সংখ্যা। দেখো একটু আগে আমি বলেছিলাম যে অমূলদ সংখ্যার ক্ষেত্রে দু তিনটে এক্সাম্পল মনে রাখবে, √2, √3, পাই, এগুলো পরীক্ষাতে অ্যাজ ইট ইজ আসবে। তার মানে পাই কি, পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা, কারণ পাইটাকে যখন আমরা নাম্বারে কনভার্ট করব তখন দশমিকের পরে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, ঠিক আছে, সংখ্যা কখনো এন্ড হবে না। এই ধরনের সংখ্যাগুলোকে p/q আকারে আমরা প্রকাশ করতে পারি না, তাই তাকে কি বলা হচ্ছে, অমূলদ সংখ্যা। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা বলছে √2 একটি কি সংখ্যা। এখানে মূলদ সংখ্যা, প্রকৃত সংখ্যা, অমূলদ সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা, সরি পূর্ণ সংখ্যা। তাহলে √2 কি হবে, একটি অমূলদ সংখ্যা। √2, √3, পাই এগুলো সব অমূলদ সংখ্যার উদাহরণ। তারপরে কোশ্চেনটা দেখো √3 একটি কি ধরনের সংখ্যা। দেখো সমাপিকা ভগ্নাংশ, অসমাপিকা আবর্তক ভগ্নাংশ 1.732 এর সমান অসমাপিকা অআবর্তক দশমিক। দেখো এই অসমাপিকা অআবর্তক দশমিককেই কি বলা হয়, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা। তার মানে এখানে অপশনটা কি হয়ে যাবে, অসমাপিকা অআবর্তক দশমিক। অবর্তক দশমিক মানে এই দশমিকের পরে যতগুলো সংখ্যা সেটা রিপিট করবে না, এন্ডলেস ভাবে চলতে থাকবে, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন বলছে কি, কেবলমাত্র দুবার দুটি ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করে 5 পাওয়া যায়, অর্থাৎ 5 = 4 + 1, 5 = 3 + 2। এখানে কি বলছে যে 1, 2, 3, 4, ঠিক আছে। এখানে বলছে যে দুটো করে ধনাত্মক পূর্ণ সংখ্যা নেব, নিয়ে তাদেরকে যোগ করব, যোগ করলে পরে আমরা 5 পাবো, ঠিক আছে। এইভাবে 5 পেতে গেলে আমরা দুবার 5 পেতে পারি, মানে দুটো কম্বিনেশনে পেতে পারি। এখানে এক্সাম্পল দিয়েছি 5 = 4 + 1, মানে এখান থেকে 1 আর 4 কে নিয়েছি, যোগ করেছি 5 হয়েছে, আর 2 আর 3 কে নিয়ে যোগ করেছি 5 হয়েছে। দেখো এখানে তাই বলছে যে দুবারই এই কম্বিনেশনটা হয়েছে, দুবার ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 আর 4, 2 আর 3 নিয়েছি। এখানে 1 কোনো সংখ্যার সঙ্গে আরেকবার রিপিট হয়নি, কোনো সংখ্যাই বারবার রিপিট হয়নি, একবার করেই নিয়েছি। তাহলে এই যে 5 পাচ্ছি, এটা দুবার কম্বিনেশন হচ্ছে, 1 আর 4 এর কম্বিনেশন, তোমার 2 আর 3 এর কম্বিনেশন হচ্ছে। তাহলে বলেছে যে এভাবে কতবার দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা যোগ করে 9 পাওয়া যাবে। দেখো কতবার পাওয়া যাবে, আমরা কি করব এখানে 9 আমার অ্যান্সার আসবে, তাহলে এখান থেকে 9 থেকে 1 বিয়োগ করব, 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 8 আসবে। 8কে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, আমার অ্যান্সার চলে আসবে 4, ঠিক আছে। আমরা 4 বার কম্বিনেশন পাবো, 4টে কম্বিনেশন পাবো। কি করে পেলাম একবার দেখি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 আর 8, আমার কি করতে হবে, 9 বানাতে হবে। দেখো 8 আর 1কে যদি যোগ করি তাহলে আমরা 9 পাচ্ছি, 2 আর 7কে যদি যোগ করি তাহলে 9 পাচ্ছি, 3 আর 6কে যদি যোগ করি 9 পাচ্ছি, 4 আর 5কে যদি যোগ করি 9 পাচ্ছি। তাহলে আমার কম্বিনেশন কটা হলো, দেখো এখানে কম্বিনেশন, এই একটা কম্বিনেশন হয়েছে, এই একটা কম্বিনেশন হয়েছে, এই একটা কম্বিনেশন হয়েছে, আর এই একটা কম্বিনেশন হয়েছে, টোটাল 4টে কম্বিনেশন হয়েছে, তাই তো। যদি আমাকে বলতো এখানে 9 এর পরিবর্তে যদি বলতো 99, তাহলে আমার কতগুলো কম্বিনেশন হতো, তাহলে আমার কম্বিনেশন হতো 98/2। তাহলে আমার কতগুলো কম্বিনেশন হয়ে যেত, আমার কম্বিনেশন এখানে হয়ে যেত
49, 98টা কম্বিনেশন হয়ে যেত। এবার দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি এখানে বেজোড় সংখ্যা, এখানেও বেজোড় সংখ্যা রয়েছে, এখানেও বেজোড় সংখ্যা রয়েছে, এখানেও আমি বেজোড় সংখ্যা ধরেছি, যদি বেজোড় সংখ্যা না থেকে যদি আমার জোড় সংখ্যা থাকতো, যদি বলতো যে কতবার যোগ করে 8 পেতাম, তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হয়ে যেত? দেখো এই ক্ষেত্রে আমার কি হয়ে যেত না, একটা সংখ্যা এক্সিস্ট থেকে যেত, একটা সংখ্যাকে আমি কোনো কম্বিনেশনেই ফেলতে পারতাম না। ঠিক আছে, কেমন হতো দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে 1 আর 7 যোগ করলে 8 পাচ্ছি, 2 আর 6 যোগ করলে 8 পাচ্ছি, 3 আর 5 যোগ করলে 8 পাচ্ছি। একটা সংখ্যা, মিডিলের সংখ্যাটা আমার কোনো কম্বিনেশনেই যাচ্ছে না। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার কতগুলো কম্বিনেশন হচ্ছিল? 3টে কম্বিনেশন হচ্ছিল। তার মানে যদি আমার অ্যান্সারে মানে সংখ্যাটা আমার বেজোড় সংখ্যা চাই, তাহলে আমার কি করব, বেজোড় সংখ্যা যেটা চেয়েছে তার থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। আর জোড় সংখ্যার বেলায় কি করব, জোড় সংখ্যার বেলায়ও ঠিক তাই করব। এখানে 8 চেয়েছে, তার মানে আমরা 7/2 করব, তাহলে আমার কত আসবে? 3.5 আসবে। বাট আমার তখন অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 3। আমরা 3টে কম্বিনেশনই পাবো। ক্লিয়ার হলো? দেখো আমি আর একবার বলছি, এখানে এখানে বলছে যে কেবল মাত্র দুবার দুটি ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করে 5 পাওয়া যায়। এখানে ফরমেশনটা দিয়ে দিয়েছে 5 = 4 + 1, 5 = 3 + 2। এভাবে কতভাবে দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা যোগ করে 9 পাওয়া যাবে? তাহলে আমরা কি করব, এখানে 9 আমাকে তৈরি করতে হবে। তার মানে এখানে 9 থেকে 1 বিয়োগ করব, কত হবে? 8। 8/2, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমার কত চলে আসবে অ্যান্সার? 4 চলে আসবে। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। যদি এখানে জোড় সংখ্যা থাকতো 8 10 12 22 এরকম যদি থাকতো, তাহলে কি করতাম, তার থেকেও 1 বিয়োগ করে ভাগ করতাম 2 দিয়ে, তারপর যে সংখ্যাটা আসতো দশমিকের আগের টুকু নিতাম, দশমিকের পর নিতাম না, পূর্ণ সংখ্যাটাকে নিতাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা বলছে পি ও কিউ এমন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাতে পি কিউ এর গুণফলটা কত? 64। পি কিউ এর গুণফল 64। তাহলে বলছে নিম্নলিখিত কোনটি পি প্লাস কিউ এর মান হতে পারে না? ঠিক আছে, পি কিউ দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং পি আর কিউ এর গুণফলটা বলে দিয়েছে 64। তাহলে বলছে যে পি প্লাস কিউ এর মান কোনটা হতে পারে না। ঠিক আছে, এবার দেখো এই অঙ্ক করতে গেলে আমরা ফার্স্টে কি করব না, এই যে যে গুণফলটা একে ফ্যাক্টোরিয়াল করে নেব। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল বলছি মানে এর ফ্যাক্টর গুলো আমরা বের করে নেব। তাহলে 64 এর ফ্যাক্টর কতগুলো হতে পারে? দেখো 1 হতে পারে, মানে 64 কে কত কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়, 16 দিয়ে ভাগ করা যায়, 32 দিয়ে ভাগ করা যায়, আর 64 দিয়ে ভাগ করা যায়। তাই তো, 64 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে পি কিউ আমরা ধরো, যদি পি কিউর মান ধরলাম আমরা 1, তাহলে কিউ এর মানটা আমার কত হয়ে যাবে? 64 হয়ে যাবে, কারণ গুণফল আমার কত হবে? 64 হতে হবে। 1 আর 64 গুণ করলে আমার কত হচ্ছে? 1 আর 64 গুণ করলে আমরা 64 পাচ্ছি। তাহলে 1 আর 64 যোগফল আমার কত হবে? 1 + 64 এর যোগফলটা আমার কত হবে? যোগফলটা হবে আমার 65। 65 এটা হতে পারে। দেখো এটা কোথাও অপশানে আছে? অপশানে আছে। তার মানে এটা আমার অ্যান্সার হবে না। এখানে বলেছে যে কোনটা পি প্লাস কিউ এর মান হবে না। ঠিক আছে, এবার আর একটা দেখি। দেখো এখানে 16 আর 4, 16 আর 4 এর গুণফল কত হবে? 16 আর 4 এর গুণফল আমার 64 হবে। তাহলে 16 আর 4 এর যোগফল কত হবে? 20। দেখো 20 অপশন আছে কিনা, দেখো 20 অপশন আছে, তার মানে এটাও আমার অ্যান্সার হতে পারে না। তারপর দেখো 8 8 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 64 হবে। 8 8 যোগ করলে কত হবে? 16 হবে। তাহলে এই 16টাও আমার অ্যান্সার মানে অপশানে দেওয়া আছে, তাহলে এটাও আমার অ্যান্সার হতে পারে না। তাহলে বাকি পড়ে থাকলো কোনটা? 35। তাহলে এটাই আমার অ্যান্সার হবে। পি প্লাস কিউ যোগ করলে কখনোই আমার 35 আসতে পারে না। দেখো এটা কেন আসতে পারে না সেটা আমি বলছি। দেখো 32 আর 2 এই দুটোকে গুণ করলে আমার 64 হচ্ছে, বাট 32 আর 64কে যোগ করলে আমার কত হচ্ছে? 34 আসছে। পি প্লাস কিউ এর যোগফল আমার 34 আসা পসিবল, বাট 33
5 আসা পসিবল না। ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে 64 এর গুণিতকগুলো আমরা কিভাবে বের করব। এটা তো আমি বললাম, তোমরা কিভাবে বের করবে, যারা পারবে না এইভাবে বের করতে তারা কি করবে না, এইভাবে ভাঙতে থাকবে। 64, এটা কত হয়ে যাচ্ছে 32, আবার 2 দিয়ে ভাঙলে কত হয়ে যাচ্ছে 16, আবার 2 দিয়ে ভাঙবে কত হয়ে যাচ্ছে 8, আবার 2 দিয়ে ভাঙবে কত হয়ে যাচ্ছে 4, আবার 2 দিয়ে ভাঙবে কত হয়ে যাচ্ছে 2, আবার 2 দিয়ে ভাঙবে কত হয়ে যাবে 1। তাহলে এর গুণিতক কোনগুলো হয়ে যাবে, দেখো গুণিতক এখানে হয়ে যাবে এইগুলো, এই ভেতরে যেগুলো রয়েছে এগুলোই হচ্ছে 64-র গুণিতক। ক্লিয়ার হলো? তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেন বলছে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 9 হয় এবং ওয়াই এবং জেড উভয়ই শূন্য থেকে বৃহত্তর ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এক্স এর বৃহত্তম মান কত হতে পারে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এই ওয়াই আর জেড হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, মানে দশমিক বা ভগ্নাংশ হবে না। ধনাত্মক পূর্ণ সংখ্যা হতো 1 2 3 4 5 6 এরকম কিছু হতে পারে। এবার আমাকে বলেছে এদের যোগফলটা কত, যোগফল হচ্ছে 9। এবার বলছে যে এক্স এর সর্ববৃহত্তম মান কত হতে পারে, এক্স এর সর্ববৃহত্তম মান কত হতে পারে। ধরো এক্স এর মান আমি যদি ধরি 8, তাহলে এগুলোর মান একটা 1 একটা 0, 0 তো আমার হতে পারে না, তাই তো। এদের ন্যূনতম মান যদি আমরা ধরি তাহলে এটা, এদের এই দুটোর ন্যূনতম মানেই কি এটার ম্যাক্সিমামটা পাবো। তাহলে ওয়াই এর মান আমি 1 ধরলাম, জেড এর মানও 1 ধরলাম, তাহলে আমার কত হয়ে যাচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মানটা তাহলে সেক্ষেত্রে আমার কত চলে আসবে, 7 চলে আসবে। তাহলে এক্স এর আমার বৃহত্তম মান আমরা কত পেয়ে যাব, এক্স এর বৃহত্তম মান পেয়ে যাব হচ্ছে আমরা 7। আরেকবার বলছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 9 বলছে। এখানে বলছে ওয়াই এবং জেড উভয়ই শূন্য থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স এর বৃহত্তম মান কত হবে। দেখো এই দুটোর মান যখন কম হবে, যখন কম হবে তবেই না এক্স এর মান বেশি হতে পারে। তাহলে এই দুটো ন্যূনতম মান আমি 1 আর 1 করে ধরলাম, তাই তো। তাহলে এই দুটো 1 1 কত হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে এক্স এর মান এখানে কত হয়ে যাচ্ছে, 7 হয়ে যাচ্ছে, কারণ 2 এই পাশে চলে আসলে 9 - 2 = 7। তাহলে এক্স এর তোমার বৃহত্তম মান কত হতে পারে, 7 হতে পারে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা বলছে যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত। দেখো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত, মানে 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার ডট ডট যোগ 9 এর স্কোয়ার, এর যোগফলটা কত। দেখো এগুলো তুমি স্কোয়ার করে যদি যোগ করো তাহলে অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। দেখো এই বর্গের যোগফল, ঠিক আছে, বর্গের যোগফলের জন্য মানে পর পর সংখ্যাগুলির বর্গের যোগফলের জন্য একটা সূত্র আমাদের মনে রাখতে হবে। সেই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2n প্লাস 1। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, কিচ্ছু করার নেই, এটা মনে রাখতেই হবে। কি বললাম, 1/6 n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। এগুলো কি, এগুলো হচ্ছে এই সূত্রটা কিসের জন্য, এই সূত্রটা হচ্ছে যে পর পর সংখ্যাগুলোর বর্গের যোগফলের সূত্র। তাহলে এখানে কি বলেছে, এখানে n এর মানটা কত, n এর মান হচ্ছে 9, 9 পর্যন্ত বলেছে, ঠিক আছে, 9 9 পর্যন্ত। তাহলে n এর মান কত হয়ে যাচ্ছে 9। তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গের যোগফল কত হয়ে যাবে, দেখো 1/6, n এর মান কত, n এর মান আমি বসিয়ে দিলাম 9, এখানে কত n এর মান 9 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 9 প্লাস 1। তাহলে এখানে দেখো কাটলে পরে কত হচ্ছে, এখানে নিচে 2 হচ্ছে উপরে 3 হচ্ছে, তার মানে 3/2। এখানে কত হয়ে যাচ্ছে, এখানে 9 রেখে 10, এখানে 9 দুগুণে 18 আর একে 19 ইন্টু 19 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর মানটা কত হয়ে যাচ্ছে, দেখো এর মানটাকে 5, তার মানে 15 গুণ 19, 15 গুণ 19। দেখো এই গুণটাও তুমি এইভাবে না করে কিভাবে করবে,
দেখো 15কে আমরা কি কত দিয়ে গুণ করলাম, 20 দিয়ে গুণ করলাম, তাই তো? মানে 15 দুগুণ 30, এটা করতে পারবে। 19 দিয়ে গুণ না করে আমরা 20 দিয়ে গুণ করলাম, 20 দিয়ে গুণ করা হচ্ছে, 2 দিয়ে গুণ করা তাই লাস্টে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে 15 দুগুণে কত হয়, 30। তাহলে একটা শূন্য এক্সট্রা, তার মানে একটা শূন্য দিলাম। 15কে 20 দিয়ে গুণ করলে আমার কত হয়ে যাবে, 300 হয়ে যাবে। তার থেকে আমরা এবার 19 বিয়োগ করবো। দেখো 19 এইভাবে ডাইরেক্টলি আমরা বিয়োগ করবো না, 19-এর পরিবর্তে আমরা 20 বিয়োগ করবো, মানে এক্সট্রা 1 বিয়োগ করছি। তাহলে কত হয়ে যাবে, 280। কত এক্সট্রা বিয়োগ করেছি, 1 বেশি বিয়োগ করেছি। তার মানে এর থেকে 300 থেকে 19 বিয়োগ করলে কত হয়ে যাবে, তাহলে 281 হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার হলো? আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? সরি সরি, এখানে আমি একটু ভুল বললাম। ভুল কি বললাম, যে 15কে 20 দিয়ে গুণ করেছি, তার মানে একটা 15 আমি বেশি নিয়েছি, সরি 19 বিয়োগ করবো কেন এখানে, একটা 15 বেশি নিয়েছি। তার মানে এখানে 300 থেকে কত বিয়োগ করব, 15কে বিয়োগ করে দেবো। তাহলে আমার রেজাল্টটা কত দাঁড়িয়ে যাবে, 285 দাঁড়িয়ে যাবে। এখানে আমরা কি বলেছি, যে 15 গুণ 19, তাই তো? আমরা এখানে 19-এর পরিবর্তে 20 দিয়ে গুণ করছি 15কে। তার মানে আমার রেজাল্টটা কত দাঁড়িয়ে যাচ্ছে, 300। তার মানে একটা 15 দিয়ে বেশি গুণ করা হয়েছে, এখান থেকে আমরা একটা 15 বিয়োগ করে দেবো। তাহলে আমার অ্যান্সার কত চলে আসবে, 285, 285 হয়ে যাবে আমার অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে যদি যদি n 20 এবং 80-র মধ্যবর্তী একটি পূর্ণ সংখ্যা হয়, 20 এবং 80 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা n, মানে n এর মানটা আহ, পূর্ণ সংখ্যার কথা বলেছি। তার মানে n এর মান আমার 21, 22, 23, 24, যা মানে যা কিছু তাই এখানে হতে পারে, মানে 21 থেকে 79 পর্যন্ত যা কিছু তাই হতে পারে। তাহলে নিম্নলিখিত কোনটি ব্যতীত n+7 এর মান হতে পারে? তাহলে এই চারটে অপশন দেওয়া রয়েছে, বলছে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা বা কোন মানটা n+7 এর মান হবে না। ঠিক আছে, n+7 এর মান হবে না। তাহলে এটা আমি কি করে করব, দেখো, যে n এর মান 20-র পর থেকে, মানে 21 থেকে 79 পর্যন্ত যা কিছু তাই হতে পারে। তার মানে n এর মান এখানে দেখো 47। তাহলে 47, n+7 ইজ ইকাল টু 47, তাই তো? তাহলে এখানে n এর মানটা কত হয়ে যাচ্ছে, n এর মানটা 7 এই সাইডে চলে আসলে কত হয়ে যাচ্ছে, 40, 40 হয়ে যাচ্ছে। তার মানে 40, 20 আর 80-র মধ্যেরই একটা সংখ্যা। ঠিক আছে, যদি 58 এর কথা ধরা হয়, 58, n+7 ইজ ইকাল টু 58। তার মানে এই ক্ষেত্রে আমার n এর মানটা কত দাঁড়াচ্ছে, n এর মানটা দাঁড়াচ্ছে 51। তাহলে 51টাও 20 এবং 80-র মধ্যবর্তী একটা সংখ্যা। 84, n+7 ইজ ইকাল টু 84। তার মানে n এর মানটা কত দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে 77, 77। তাহলে 77ও 20 এবং 80-র মধ্যে একটা সংখ্যা। এবার হচ্ছে 88, n+7 ইজ ইকাল টু 88। তার মানে এখানে n এর মানটা কত দাঁড়িয়ে যাচ্ছে, 81। তাহলে 81 কি 20 এবং 80-র মধ্যে কোনো একটা সংখ্যা? অবভিয়াসলি না, 80-র পরের সংখ্যাটাই হচ্ছে 81। তার মানে এখানে এই সংখ্যাটা আমার n+7 এর মান হতে পারে না। তার মানে আমার রাইট অ্যান্সারটা কোনটা, 88, অপশন ডি। তারপরে কোশ্চেনটা দেখো, বলছে রোমান সংখ্যা অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম? দেখো, এই রোমান যে নাম্বারগুলো, সেগুলো আমি একটু বলি তোমাদেরকে, দেখো। রোমান, দেখো
1 কে রোমানে কি লেখা হয়? এইটা। 2 কে দুটো আই, 3 কে তিনটে আই, 5 কে ভি লেখা হয়, তাই তো? 10 কে এক্স লেখা হয়। এগুলো তোমরা সবাই জানো, তাই তো? 10 পর্যন্ত সবাই ম্যাক্সিমাম লোকেই জানো। দেখো 1 কে কত লেখা হয়? আই লেখা হয়। 5 কে ভি লেখা হয়। 10 কে এক্স লেখা হয়। 50 কে এল লেখা হয়। 50 কে কত লেখা হয়? এল। তোমার 100 কে লেখা হয় সি। 500 কে লেখা হয় ডি। 1000 কে লেখা হয় এম। তার মানে এই ক্ষেত্রে দেখো কোনটা বলছে সঠিক ক্রম। তার মানে সব থেকে ছোট আই, তারপরে ভি, তারপরে এক্স, তারপরে এল, তারপরে সি, তারপরে ডি, তারপরে হচ্ছে এম। তার মানে এম সব থেকে বড়। দেখো সিকোয়েন্সটা দেখো, সি সব থেকে বড় বলছে, সির পরে ডি বলছে। দেখো সি থেকে ডি, সি থেকে ডি বড়, বাট এখানে সি থেকে ডি ছোট, তার মানে এটা আমার অপশন হতে পারে না। তারপর দেখো এম থেকে এল ছোট, এম থেকে অবভিয়াসলি এল ছোট। এল থেকে কি ডি ছোট? একদমই না, কারণ এল 50 কে বোঝাচ্ছে, ডি 500 কে বোঝাচ্ছে, তার মানে এটাও আমার অপশন হতে পারে না। তারপর দেখো এম, এম এর থেকে ছোট ডি, ডি থেকে ছোট সি, সি থেকে ছোট এল, তার মানে এই সিকোয়েন্সটা আমার সঠিক। তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? সি। তারপরে কোশ্চেনটা দেখো, বলছে যদি 2 দ্বারা বিভাজ্য 1 থেকে 24 অবধি সংখ্যাগুলি বড় থেকে ছোট হিসাবে সাজানো হয়, তাহলে নিচে থেকে অষ্টম স্থানে কোন সংখ্যা থাকবে? কি বলছে? 2 দ্বারা বিভাজ্য 1 থেকে 24 অবধি সংখ্যাগুলি যদি বড় থেকে ছোট হিসাবে সাজানো হয়, তাহলে নিচের থেকে অষ্টম স্থানে কোন সংখ্যাটি থাকবে? ধরো 24, তারপর 23, তারপর 22, তারপর 21, তারপর 20, এই করতে করতে 1 পর্যন্ত, তাই তো? এবার এইখান থেকে আমাকে কোন সংখ্যাগুলো নিতে বলেছে? নিতে বলেছে হচ্ছে জোড় সংখ্যাগুলো, মানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তার মানে আমরা 24টাকে নেবো, 22কে নেবো, 20কে নেবো, মানে এই বেজোড় সংখ্যাগুলোকে আমরা ডিলিট করে দেবো এখান থেকে, তাই তো? তারপর আমরা কাউন্ট করব কোথার থেকে, নিচের থেকে অষ্টম স্থানে কোন সংখ্যাটা থাকবে, তাই তো? এইভাবে তুমি পরপর গুণে দেখতে পারো। অথবা দেখো আর একটা জিনিস, তোমার আমাকে নিতে বলেছে 2, 4, 6, 8, 10 ইত্যাদি ইত্যাদি করে 24 পর্যন্ত। দেখো এই সংখ্যাগুলো প্রত্যেকটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এখান থেকে যদি 2 কমন নিয়ে নেওয়া হয় তাহলে কত দাঁড়াবে? 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি ইত্যাদি করে চলতে থাকবে, তাই তো? 2 যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই, কারণ বিভাজ্য বলেছে মানে কি 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে, পরপর সংখ্যাগুলোকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এই ডিফারেন্স, 2 এর ডিফারেন্সের সংখ্যাগুলো আমরা পেতে থাকবো। তাহলে দেখো এখান থেকে নিচের থেকে উপর দিক পর্যন্ত অষ্টম সংখ্যা বলেছে, তার মানে উপর দিক থেকে অষ্টম সংখ্যা কত? 8। 8 গুণ 2, তার মানে আমার নিচে থেকে অষ্টম সংখ্যাটা কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো কারো যদি কনফিউশন থাকে আমি আরেকবার বলছি। এখানে বলছে যে 1 থেকে 24 পর্যন্ত, 1 থেকে 24 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি বড় থেকে ছোট হিসাবে সাজাই, তাহলে নিচের থেকে 8 নাম্বার সংখ্যা কোনটা হবে? নিচের থেকে 8 নাম্বার সংখ্যা কোনটা হবে? এবার দেখো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা বলা হয়েছে। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে আমি 1, 2, 3, 4, 3, 4, 5, 6 এইভাবে যদি লিখি, তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলেই দেখো এটা 2 হয়ে যাবে, এটা 4, এটা 6, এটা 8, 10, 12 এরকম চলতে থাকবে। তাহলে 24 কোন সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে আসে? 12কে 2 দিয়ে গুণ করলে আসে। তাহলে আমার সংখ্যা আমরা যদি 12 পর্যন্ত এইভাবে লিখি, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এই প্রত্যেকটা সংখ্যাকে যখন আমরা 2 দিয়ে গুণ করব না,
তাহলে আমরা দুই দিয়ে গুণ করলে পরে দেখো এখানে কত পেয়ে যাচ্ছি, 2 দিয়ে গুণ করলে 24, এটাকে কত পেয়ে যাচ্ছি 22, এটাকে পেয়ে যাচ্ছি 20, এটাকে 18, তাই তো? এইভাবে এইভাবে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি, 2 পেয়ে যাচ্ছি। এই সংখ্যাগুলোকে আমাকে নিতে বলেছি যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, ঠিক আছে? এবার দেখো নিচের থেকে অষ্টম সংখ্যাটা বলেছে, তাহলে নিচের থেকে অষ্টম সংখ্যাটা কত, 8, তাই তো? 8 গুণ 2, তার মানে সংখ্যাটি কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা বলছে 2 -2 +2 -2 +2 -2 ডট ডট করে 101 পর্যন্ত 101 টার্মসের যোগফল কত হবে, তাই তো? 101 টার্মসের যোগফল কত হবে? দেখো এইখানে একটা, এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, মানে 101টা সংখ্যার যোগফল এখানে কত হবে। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে যে টার্মটা বলেছে, যে এন টার্মটার কথা বলেছে, এনটা, এটা তো এন টার্ম, তো এন টার্মটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তো 101 অবভিয়াসলি আমার বিজোড় সংখ্যা, তাই তো? তাহলে এখানে একটা জিনিস আমি তোমাকে বলি, এটা হচ্ছে 2 -2 +2 -2, এইভাবে আমার সিকুয়েন্স চলছে, তাই তো? +2 নিয়ে নিলাম, তাহলে আমি 5টা সংখ্যা দিয়ে দিচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা, মানে এন এর মান এখানে আমি কত ধরেছি, 5 ধরেছি, এন এর মান 5 ধরেছি। তাহলে দেখো এন এর মান 5 ধরলে পরে দেখো এই +2 -2 কেটে যাচ্ছে, +2 -2 কেটে যাচ্ছে, আমার এক্সিস্ট কি থেকে যাচ্ছে, 2 থেকে যাচ্ছে, তাই তো? যদি আমি 3টে সংখ্যা ধরতাম, 2 -2 +2, তাহলে দেখো এই দুটো কেটে যেত, শুধু 2 পড়ে থাকতো, মানে এন টার্ম যদি আমার বিজোড় সংখ্যা হয়, তাহলে এখান থেকে আমার কোনটা পড়ে থাকছে অ্যান্সার, অ্যান্সারটা থেকে যাচ্ছে হচ্ছে +2, এই প্রথম 3টে দেখলে পরে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এই দুটো কেটে যাচ্ছে, এক্সট্রা +2 থেকে যাবে, ঠিক আছে? আর যদি জোড় সংখ্যা হতো, তাহলে অ্যান্সারটা আমার কত হয়ে যেত, জোড় সংখ্যা হলে আমার অ্যান্সারটা 0 হয়ে যেত, অ্যান্সারটা কত হয়ে যেত, 0 হয়ে যেত। দেখো যে 2 -2 +2 -2, এটাও কেটে যেত, এটাও কেটে যেত, কত থাকতো, 0 থাকতো, ঠিক আছে? এখানে এন টার্মটা কি রয়েছে, এন টার্মটা রয়েছে আমার বিজোড় সংখ্যা, তার মানে এখানে আমার অ্যান্সারটা কত হয়ে যাবে, +2 হয়ে যাবে, অ্যান্সারটা ক্লিয়ার হলো ব্যাপারটা। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা বলেছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি করতে করতে বলছে সারিতে 98তম সংখ্যা কত হবে, সারিতে 98তম সংখ্যা কত হবে। দেখো এইভাবে তুমি পরপর পরপর 98টা বসিয়ে যাবে, অবভিয়াসলি বসাবে না। দেখো আমি সিকোয়েন্সটা বলে দিচ্ছি কিভাবে এটা করবে, 1 2 3 4, 1 2 3 4, এইভাবেই তো চলছে। প্রথম সংখ্যা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইভাবে এইভাবে 98টা সংখ্যা আমার থাকছে। তার মানে এখানে দেখো আমার 4টে সংখ্যা রয়েছে, কটা সংখ্যা রয়েছে আমার, টোটাল 4টে সংখ্যা রয়েছে, তাই তো? 4টের কম্বিনেশন রয়েছে, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, 4টের পরে আবার রিপিট করে যাচ্ছে। এবার দেখো টোটাল আমার যে টার্মটা চেয়েছে, এন টার্মটা এখানে কত রয়েছে, 98, তাহলে এখানে আমার 4টে টার্ম পর পর রয়েছে, তার মানে এখানে আমার 4 দিয়ে ভাগ করে দেবো, 4 দিয়ে ভাগ করে দিলে পরে আমার ভাগ শেষ কত থেকে যাবে, এখানে 2 থেকে যাবে, কারণ আমরা জানি 4 19 হচ্ছে 96, দুটো আমার এক্সট্রা থেকে যাচ্ছে, দুটো এক্সট্রা থেকে যাচ্ছে, তার মানে রিপিট করার পরেও না দুটো সংখ্যা, এই দ্বিতীয় সংখ্যাটা আমার 98তম টার্মে থাকবে, তার মানে এখানে আমার অ্যান্সার কত হয়ে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমার 2। দেখো যারা বুঝতে পারলে না আর একটু আমি বলছি, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এভাবে সংখ্যাগুলো চলতেই থাকছে, ঠিক আছে? এখানে বলছে সারিতে 98তম সংখ্যা কত হবে, 98তম সংখ্যা। এবার যে আমার ব্যান্ড গুলো তৈরি হয়েছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, তাহলে এখানে দেখো 4টে সংখ্যার পরে পঞ্চম সংখ্যাটা আবার রিপিট করে যাচ্ছে, প্রথম সংখ্যা, পঞ্চম সংখ্যা, নবম সংখ্যা, 13তম সংখ্যা, এভাবে পরপর পরপর রিপিট করে যাচ্ছে, এভাবে রিপিট করতে থাকবে, তাই তো? তার মানে এইখানে দেখো 4 নম্বর সংখ্যা, 8 নম্বর সংখ্যা, 12 নম্বর সংখ্যা, 16 নম্বর সংখ্যা, এইভাবে পরপর পরপর রিপিট করে যাবে। তাহলে এই যে আমার এখানে বলেছে 98তম সংখ্যা, এখানে টোটাল সংখ্যা ছিল 4টে, তাই আমরা 4 দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগ করার পর আমার ভাগশেষ কত রয়ে গেছে, ভাগশেষ রয়ে গেছে 2, তার মানে এইখানে আমার 96, এইভাবে চলতে 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 আমার 96তম সংখ্যা এখানে কি হয়ে যাচ্ছে,
4 হয়ে যাচ্ছে। তারপর আবার 97তম সংখ্যা আমার কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 98তম সংখ্যা আমার কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এবার দেখো, যাদের আরো কনফিউশন রয়েছে তাদেরকে আমি আর একটু জিনিস বলছি। যদি এখানে আমাকে বলতো যে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5 1 2 3 4 5 এইভাবে যদি রিপিট করতো, তাহলে আমার 98তম সংখ্যাটা কত হতো। এই ক্ষেত্রে আমার 5টা সংখ্যা ছিল, তাই একে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে পরে দেখো তোমার কত চলে আসবে এখানে, 5 19 হচ্ছে 96, ঠিক আছে, 5 19 96। তার মানে আমার 96 বলছি, সরি 95। তাহলে আমার এক্সট্রা সংখ্যা কত থেকে যাচ্ছে, 3টে টার্ম এক্সট্রা থেকে যাচ্ছে, মানে ভাগ শেষটা। তাহলে আমার 98তম সংখ্যা এখানে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। যদি আমাকে বলতো 1 2 3 1 2 3 1 2 3 এইভাবে রিপিট করবে, তাহলে আমার 98তম সংখ্যা কত হতো। দেখো, তাহলে আমার 98তম সংখ্যা কত হয়েছে, তো দেখো, তাহলে আমার 98তম সংখ্যা হতো যে এখানে 9 রয়েছে, এখানে 8 রয়েছে, তাই তো। তাহলে এখানে দেখো 3 দিয়ে ভাগ করতাম, 3 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত থাকতো, 2 থাকতো। 3 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ 2 থাকতো। তাহলে এখানে আমার 98তম সংখ্যা কত হয়ে যেত, 2 হয়ে যেত। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কত, এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে 2। এক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে 2। পরের কোশ্চেনটা দেখো, এখানে বলছে যদি কোনো সংখ্যার বাঁ দিক থেকে অঙ্কগুলি যথাক্রমে এক্স ওয়াই ও জেড হয়, তবে সংখ্যাটি কত হবে। বাঁ দিক থেকে এক্স ওয়াই এবং জেড হয়, তাহলে দেখো একক, দশক, শতক, তাই তো। আমি প্রথম অঙ্ক প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর সময় যে কনসেপ্টটা বলেছিলাম, এটা হচ্ছে শতকের ঘর, তাই তো। শতকের ঘর মানে কি, এর উপরে কত রয়েছে, 100। দশকের ঘর মানে কি, এর উপরে রয়েছে 10। এককের ঘর মানে এর উপরে রয়েছে 1। তাহলে এর প্লেস প্লেস ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, তোমার এক্স ইন্টু 100, মানে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 100x। এইটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওয়াই ইন্টু 10, মানে 10y। আর এটা কত হয়ে যাচ্ছে, জেড ইন্টু 1, মানে হচ্ছে জেড হয়ে যাচ্ছে। তার মানে এই সংখ্যাটি কত হয়ে যাচ্ছে, 100x প্লাস 10y প্লাস জেড। এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, তাই তো। এটা অপশন কোনটা রয়েছে, অপশন ডি ইজ এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো, যদি কোনো সংখ্যার বাঁ দিক থেকে অঙ্কগুলি যথাক্রমে এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ হয়, তাহলে সংখ্যাটি কত হবে, এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ। তাহলে দেখো, এটা একক, এটা দশক, এটা শতক, আর এটা হাজার। হাজার মানে কি, এটা হাজারের ঘর। এটা শতকের ঘর মানে কি, এটা 100। দশকের ঘর মানে 10, এককের ঘর মানে 1। তার মানে এই সংখ্যাটা কত হয়ে যাবে, এর প্লেস ভ্যালুটা 1000 এক্স, এটা কত হয়ে যাবে, 100 ওয়াই, এটা কত হয়ে যাবে 10 জেড, এটা কত হয়ে যাবে শুধু ডাব্লিউ। তাহলে এগুলোর যোগফল হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো এগুলো, দেখো এইভাবে কোনোটা অপশানে আছে, কোনোটা দেখো এইভাবে অপশানে নেই। তাহলে এই 1000কে কি লেখা যায়, 10⁻³ তাই তো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10⁻³ এটাকে লিখতে পারি 10² এটাকে লিখতে পারি 10z। আর এটা কত হলো, ডাব্লিউ হয়ে গেল। তার মানে আমার অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে, অ্যান্সারটা এটা হয়ে যাচ্ছে। অপশন ডি ইজ এ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, যদি এন এবং পি উভয় বেজোড় সংখ্যা হয়, তাহলে নিম্নলিখিত কোনটি জোড় সংখ্যা। দেখো, দুটো বিজোড় সংখ্যার যোগফল অলওয়েজ, দুটো বেজোড় সংখ্যার যোগফল অলওয়েজ কি হবে, জোড় সংখ্যা হবে। ধরো দুটো বেজোড় সংখ্যা 1 আর 3, এর যোগফল কত হচ্ছে 4। ধরো 19 আর 23, এর যোগফল কত হয়ে যাবে, এর যোগফল হয়ে যাবে 2। আর এইদিকে কত হয়ে যাচ্ছে 4, ঠিক আছে। যে কোনো দুটো বেজোড় সংখ্যার যোগফল অলওয়েজ জোড় সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার অপশন দেখো পি প্লাস কিউ, এটা কি হয়ে যাবে, একটি জোড় সংখ্যা হয়ে যাবে।
দেখো দ্বিতীয় অপশানে কি বলেছে, n প্লাস পি প্লাস ওয়ান, মানে এই দুটো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যোগ করার পরে যদি এক আবার যোগ করে দিই তাহলে এটা আমার অবশ্যই বেজোড় সংখ্যা হয়ে যাবে। তারপর কি দুটো বেজোড় সংখ্যাকে যখন আমরা গুণ করব সেটা আমার বেজোড় সংখ্যাই আসে, কখনো জোড় সংখ্যা আসে না। তাহলে আমার অপশনটা হচ্ছে এ কারেক্ট অ্যান্সার। একটা জিনিস মনে রাখবে যে দুটি দুটি বেজোড় সংখ্যার দুটি বিজোড় সংখ্যার যোগফল যোগফল সর্বদা জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে। তারপরে কোশ্চেনটা দেখো, বলছে একটি পূর্ণ সংখ্যা n এর ক্ষেত্রে যদি n কিউ বিজোড় হয় তাহলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক হবে। দেখো বলছে যে n একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 যা কিছু তাই হতে পারে, আর n কিউটা হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। দেখো এই ক্ষেত্রেও একটা জিনিস মনে রাখবে যে বিজোড় সংখ্যার স্কোয়ার করলে, বেজোড় সংখ্যার যদি স্কোয়ার করি তাহলে সেটা বেজোড়ই আসে, যদি কিউব করি তাহলেও সেটা বেজোড়ই আসবে, ঠিক আছে। যদি টু দি পাওয়ার 4 করি তাহলেও বেজোড়ই আসবে, মানে বেজোড় সংখ্যাকে বেজোড় সংখ্যা দিয়ে গুণ করলে সর্বদা আমরা বেজোড় সংখ্যাই পাবো, ঠিক আছে। বেজোড় সংখ্যাকে বেজোড় সংখ্যা দিয়ে গুণ করলে আমরা সর্বদা বেজোড় সংখ্যা পাবো। এখানেও একটা নোট বলে লিখে নাও যে বেজোড় সংখ্যা যোগ করলে আমরা কি পাচ্ছি, জোড় সংখ্যা, কিন্তু বেজোড় সংখ্যাকে আমরা গুণ করলে পরে অলওয়েজ বিজোড় সংখ্যাই পাবো। বিজোড় সংখ্যাকে বিজোড় সংখ্যা দিয়ে গুণ করলে সর্বদা বিজোড় সংখ্যাই পাবো, ঠিক আছে। তার মানে দেখো n একটি বিজোড় সংখ্যা, n স্কোয়ার হলো বিজোড় সংখ্যা, এটাও সত্যি, এটাও সত্যি। n স্কোয়ার হলো জোড় সংখ্যা, এটা অবশ্যই ভুল, ঠিক আছে। তার মানে এটা অপশন আমার কোনটা হচ্ছে 1 আর 2, মানে হচ্ছে অপশন সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো পরের কোশ্চেনটা দেখো, এখানে কি বলেছে, যদি n-1 একটি বিজোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটির নিকট অন্য দুটি সংখ্যা কত হবে। মানে ধরলাম আমি 3 এর নিকট দুটি বিজোড় সংখ্যা কত হবে, 3 এর নিকট বিজোড় সংখ্যা হচ্ছে 5 আর 1, তাই তো। যদি বলা হয় 7 এর নিকট দুটি সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা একটা হচ্ছে 9, একটা হচ্ছে 5। তার মানে কি হচ্ছে, এই সংখ্যার থেকে একবার আমরা 2 যোগ করছি আর একবার 2 বিয়োগ করছি, তাই তো। তাহলে এখানে বলছে যে n-1 একটি বিজোড় সংখ্যা, তাহলে এর কাছাকাছি দুটি বিজোড় সংখ্যা কত হয়ে যাবে, n-1 এই সংখ্যাটা। তার মানে একবার কি করব, এর থেকে আমরা 2 বিয়োগ করব আর একবার এর থেকে 2 যোগ করব, তাই তো। তার মানে n-1 -2, আর একবার কি করব, n-1 এর সঙ্গে 2 যোগ করব। তার মানে এখানে আমার কত আসছে, n-3, আর একবার কত হয়ে যাচ্ছে, n+1। তার মানে একটি সংখ্যা n+1 আর একটা হচ্ছে n-3। তার মানে আমার কোনটা সংখ্যাটা দেখো, n-3 n+1, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেনটা দেখো, বলছে নিম্নলিখিত কোনটি সবসময় বিজোড় হবে। সবসময় বিজোড় কখন হবে, দুটি বিজোড় সংখ্যার যোগফল, দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা কি বিজোড় হবে। যদি ধরো 1 একটা বিজোড় সংখ্যা, 3 ও একটা বিজোড় সংখ্যা, এর যোগফল কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছিলাম যে দুটি বিজোড় সংখ্যার যোগফল অলওয়েজ কি হয়ে যায়, জোড় সংখ্যা হয়ে যায়, বিজোড় হয় না। তার মানে এটা আমার অ্যান্সার তো হতেই পারে না। তারপর কি বলছে যে দুটি বিজোড় সংখ্যার বিয়োগফল,
দুটি বিজোড় সংখ্যার বিয়োগফল সবসময় কি হবে, বিজোড় সংখ্যা হবে। সেটাও আমরা দেখি। ধরো আমরা 5 থেকে বিয়োগ করলাম 3, দুটোই বিজোড় সংখ্যা, তাহলে এই দুটোকে বিয়োগ করলে আমার অ্যান্সার কত চলে আসছে, 2 চলে আসছে। আর একটা দেখি, 19 মাইনাস 3 বিয়োগ করলাম, কত চলে আসছে, 16 চলে আসছে। ঠিক আছে, তার মানে এটাও আমার বিজোড় আসছে না। ঠিক আছে, দুটি বিজোড় সংখ্যার যোগ করলে যেমন অলওয়েজ জোড় সংখ্যা পাওয়া যায়, দুটি বিজোড় সংখ্যার বিয়োগ করলেও অলওয়েজ জোড় সংখ্যাই পাওয়া যায়। তার মানে এটাও আমার অ্যান্সার হচ্ছে না। তারপর কি বলেছে, দুটি বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় সংখ্যা হবে। একটু আগে আমি বললাম যে দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা আমার বিজোড় সংখ্যাই হবে। ধরো 1-এর সঙ্গে 3 যদি গুণ করি, তার মানে আমার অ্যান্সার কত আসছে, 3। ধরো 5-এর সঙ্গে 3-এর গুণ করছি, তার মানে অ্যান্সার কত আসছে এখানে, 15, এটাও বিজোড় সংখ্যা। যদি বলি যে 5-এর সঙ্গে 5ই গুণ করব, তাহলে আমার কত হয়ে যাচ্ছে, 25, এটাও বিজোড় সংখ্যা। 5-এর সঙ্গে 7 গুণ করলাম, 35, এটাও বিজোড় সংখ্যা। দুটি বিজোড় সংখ্যার গুণফল অলওয়েজ বিজোড় সংখ্যা হয়, তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো, তাহলে 1 থেকে 30টা কোশ্চেন আমি কমপ্লিট করিয়ে দিলাম। ঠিক আছে, আজকে দেখো এই যে যে কোশ্চেনগুলো আমি করালাম, এর পিডিএফটা আমি তোমাদেরকে অনুশীলনের ফেসবুক পেজে দিয়ে দেবো। ঠিক আছে, ফেসবুক পেজে দিয়ে দেবো, তোমরা সবাই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। ফেসবুক পেজে এই যত ম্যাথ আমি করাবো তার সমস্ত পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা সবাই ট্রাই করবে যে এই বইটা কেনা। দেখো বাংলা অঙ্ক বইয়ের মধ্যে এই বইটা আমার দেখা বেস্ট বই। ঠিক আছে, তাছাড়া অন্য অন্য বই সম্পর্কে আমি তেমন কিছু বলবো না। আমার যতগুলো বাংলা মিডিয়ামের বই দেখেছি, এটাই সব থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে। তোমাদের যাদের যাদের মনে হবে, যাদের কাছে অন্য কোনো ম্যাথের বই নেই, তারা এটা অবশ্যই কিনতে পারো। আমি এই বই সম্পর্কে একদিন একটা ভিডিওতে বলে দেবো যে এই বইয়ের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো কি কি আছে। আর যাদের কাছে দেখা গেল অন্য কোনো বই রয়েছে, তারা বই কিনতে চাইছো না, আমি যত কোশ্চেন করাবো, সলভ করাবো, সব কোশ্চেনগুলোর পিডিএফটা আমি এই ফেসবুক পেজে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এই ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা লিঙ্কটাকে ফলো করে নেবে। যত পিডিএফ প্রতিদিন আমি ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই পিডিএফটাও আমি ওই ফেসবুক পেজে দিয়ে দেবো। ঠিক আছে, আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদেরকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন বেলটাও বাজিয়ে নেবে। তাহলে কি হবে না, প্রত্যেকদিন যখন ভিডিওটা আমি আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।